পিটপিট করে চোখ খুলে তাকায় শুভ্রা। নিজের অবস্থান বোঝার চেষ্টা করে সে, নিজেকে আবিষ্কার করে হাসপাতালে। বোঝার চেষ্টা করছে কেন সে হাসপাতালে। কিছু সময়ের মধ্যে মস্তিষ্ক সচল হয়ে যায় তার। প্রতিক্রিয়া দৃশ্য চোখের সামনে ভাসতে শুরু করে। তার মন্ত্রীমশাইকে মারতে চেয়েছিল কেউ। সে যদি না থাকতো তাহলে কি হতো তার মন্ত্রীমশাইয়ের, ভাবতেই আঁতকে ওঠে শুভ্রা। পরক্ষণে আবার কিছু একটা মনে পড়তেই ঠোঁটে হাসি ফুটে ওঠে তার মন্ত্রীমশাই তাকে কোলে তুলেছে। জ্ঞান হারানোর আগে সে দেখেছিল তার মন্ত্রীমশাই তাকে কোলে তুলে গাড়িতে বসিয়েছিল। ইস, ভাবতেই কেমন কেমন যেন লাগছে তার। নার্স এসেছিল শুভ্রার অবস্থা পর্যবেক্ষণ করতে। শুভ্রাকে হাসতে দেখে আশ্চর্য হয়ে যায় তিনি। জোরে চিৎকার করে ওঠে, চমকে ওঠে শুভ্রা। খান পরিবার নার্সের চিৎকার শুনে দ্রুত প্রবেশ করে কেবিনে। শুভ্রার দিকে নজর পড়তে যেন সকলের বুক থেকে ভারী পাথর নেমে যায়। পরক্ষণে নার্সের দিকে তাকিয়ে থাকে তারা। নার্সের চিৎকারের কারণ বুঝতে পারছে না। কি হয়েছে সিস্টার? নার্স ভয়ে ভয়ে তাকায় শুভ্রার দিকে, যে কিনা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নার্সের দিকে। আপনি হাসছিলেন কেন? আমি ভয় পেয়ে গেছিলাম তো। আজ পর্যন্ত কাউকে আমি দেখিনি এমন অবস্থায় হাসতে। আমি ভেবেছিলাম যিনি ভর করেছে বুঝি আপনার উপর। রাগ উঠে যায় শুভ্রা। কি সুন্দর তার মন্ত্রীমশাইকে নিয়ে ভাবছিল সে, তাতে তো বাগড়া দিল। এখন আবার বলছে জিন ভর করেছে তার উপর। বাকি সকলের কৌতূহল হয়ে তাকায় শুভ্রার দিকে। এবার বিরক্ত হয় শুভ্রা। কি হয়েছে? এভাবে তাকানোর কি আছে? আমাকে কি কোনো জাদুঘরের জিনিস মনে হচ্ছে? থতমত খেয়ে যায় সকলে। এই মেয়েকে দেখে কি মনে হবে এর সাথে কি হয়েছে? দুটো গুলি খেয়ে এভাবে কথা বলছে। বনি একসাথে বলে ওঠে ফাহাদ, রাহাত আর রিমন। শুভ্রা তাকায় তার 3 কাজিন ভাইয়ের দিকে। তার দৃষ্টি আরও খুঁজছে কাউকে। ফাহাদ বলে তাকে সকলের কথা। আমি ঠিক আছি, তোমরা চিন্তা করো না। দীর্ঘশ্বাস ফেলে সকলে। এই মেয়ে কখনো নিজের কষ্ট প্রকাশ করে না। আপনি হাসছিলেন কেন এভাবে? নার্সের কথা শুনে শুভ্রা একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে বলে ওঠে। মন্ত্রী মশাইয়ের কথাই ভাবছিলাম। ইস, দুটো গুলি লাগার জন্য উনি আমাকে গুলি তুলেছিলেন। যদি আরো দুটো গুলি লাগতো না, না জানি আরো কত কিছু করতো। শুভ্রার কথা শুনে হতভম্ব সকলে। এই মেয়ে আসলেই নির্লজ্জ। কি বলছে এসব? কিন্তু আরো দুটো গুলি লাগার কথা শুনে ধমকে ওঠে সকলে। বাচ্চা বাচ্চা মুখ করে তাকায় শুভ্রা সকলের দিকে, যেন তার মতো নিষ্পাপ আর কেউ নেই। ততক্ষণে একজন ডাক্তার প্রবেশ করে শুভ্রার কেবিনে। সকলকে একসাথে কেবিনের ভেতরে দেখে বাইরে যেতে বলে। অন্ধকারাচ্ছন্ন পরিত্যক্ত একটা গোডাউন। বাইরে থেকে যে কেউ ভাববে ভুতুড়ে গোডাউনটি। দিনের বেলাতেও সচরাচর এই গোডাউনে আশেপাশে কাউকে দেখা যায় না। কয়েকটা মোমবাতি জ্বালানো ভিতরে। হালকা আলোয় দেখা যাচ্ছে চারিপাশের কিছু দৃশ্য। মেঝেতে পড়ে আছে একটা ছেলের মরদেহ। ভীষণ বাজেভাবে মারা হয়েছে ছেলেটাকে। শরীরের একটু অংশ মনে হয় ফাঁকা নেই, যেখানে আঘাত করা হয়নি। দেখে মনে হচ্ছে কেউ নিপুণতার সাথে ছেলেটির শরীরে ব্লেড চালিয়েছে। ফাহিম, এটাকে ফেলে আসবে রেজাল চৌধুরীর বাড়ির সামনে। হ্যাঁ সূচক মাথা নাড়ায় ফাহিম। মন্ত্রী আরহাম শিকদারের হিংস্রতা সম্পর্কে খুব ভালোভাবে অবগত সে, কিন্তু আজকের আরহামের সাথে সে আগের আরহামের কোনোভাবেই মিল খুঁজে পাচ্ছে না। গলা শুকিয়ে মরুভূমির ন্যায় হয়ে যাচ্ছে ফাহিমের। আরহাম বোধহয় বুঝতে পারল ফাহিমের অবস্থা। পাশে রাখা এক বালতি পানি ছুঁড়ে মারল ফাহিমের দিকে। হকচকিয়ে যায় ফাহিম। ফ্যাল ফ্যাল করে তাকায় আরহামের দিকে। আরহামের কোনো হেলদোল নেই। সে শান্তভাবে দাঁড়িয়ে আছে, যেন কিছুই হয়নি। করুণ কণ্ঠে বলল ফাহিম। আরহাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে পড়ল। আমার মনে হলো তোর পানির দরকার, তাই দিয়ে দিলাম। কেন, পানি দিয়ে ঠিক করে নি? ভ্রু কুঁচকে ফেলে ফাহিম। মনে মনে নিজেকে ধিক্কার জানায়। এরকম মুহূর্তে এমন কথা, এটা মন্ত্রী মশাইয়ের দ্বারাই সম্ভব। যা, পানি খেয়ে এটাকে ফেলে আয়। লাশটার দিকে ইশারা করে বলে। মাথা নাড়ায় ফাহিম। ঠিক তখনই তার পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ভাইয়া নামটা জ্বলজ্বল করছে। কিছুটা ভয় পেয়ে যায় ফাহিম। তার বোনির কিছু হলো না তো?
হাত কাঁপছে ফাহিমের। যদি কোনো খারাপ খবর শুনতে পায়। ফাহিমের অবস্থা থেকে ভ্রু কুচকায় আরহাম। আরেকবার ফোন বাজতেই কাঁপা কাঁপা হাতে ধরে সে। ওপাশ থেকে বোনের কণ্ঠ শুনে বুকের মধ্যে থাকা কষ্টের নদীটা মুহূর্তেই সুখে পরিণত হয়। মুখে প্রকাশ পায় চওড়া হাসি। বনি, ফাহিমের মুখে বনি শুনে কিছুক্ষণ থমকে যায় আরহাম। মেয়েটার কি কিছু হয়েছে ভাবতেই কেমন যেন লাগতে শুরু করলো তার। তুমি একদম কথা বলবে না ভাইয়া। তুমি আমার কাছে আসোনি কেন? অবশ্যই কণ্ঠস্বর শুনে ফাহিম বুঝতে পারে তার বোনই তার উপর কি পরিমাণে অভিমান করে আছে। অভিমান করিস না বনি, আমি আসছি এক্ষুনি। ঠাস করে কল কেটে দেয় শুভ্রা। হেসে ফেলে ফাহিম শুভ্রার বাচ্চামো দেখে। আরহামের দিকে তাকায় সে, যে কিনা এতক্ষণ তার দিকেই ভ্রু কুচকে তাকিয়েছিল। ভাই, বনির জ্ঞান ফিরেছে। মুহূর্তেই কুচকানো ভ্রু জোড়া শিথিল হয়ে যায় আরহামের। ঠোঁটের কোণে দেখা যায় হালকা মৃদু হাসি, কিন্তু সেই হাসি দেখতে পেল না ফাহিম। আরে আমি তো এখন ঠিক আছি বড় বাবা, তুমি বেকার চিন্তা করছো। আর ছোট বাবা, তুমিও তাল মিলাচ্ছ তোমার ভাইয়ের সাথে। আমি কিন্তু মারবো না এসব। বলছি না আমি এখন একদম ঠিক আছি। তোমাদের মেয়ের এখনো বিয়েই হয়নি। বাচ্চা কাচ্চা নাতি নাতনিকে না দেখি আমার কি কিছু হতে পারে বলো তো? আরহাম এসেছিল শুভ্রাকে দেখতে। দরজার কাছে আসতেই শুভ্রার এমন লাগাম ছাড়া কথা শুনে সেখানেই থ হয়ে দাঁড়িয়ে পড়ে আরহাম। এই মেয়ে যে আসলেই নির্লজ্জ তার প্রমাণ ইতিমধ্যে অনেকবার পেয়ে গেছে সে। আরহামের ঠিক পিছনে ছিল ফাহিম। বোনের এমন কথা শুনে না চাইতেই উচ্চস্বরে হেসে ওঠে সে। সে হয়তো ভুলে গেছে তার থেকে ঠিক 3 হাত দূরত্বে আরহামের অবস্থান। হেসে যেন মাটির সাথে লুটোপুটি খাচ্ছে ফাহিম। তখনই শুভ্রার কেবিন থেকে বের হয় খান পরিবার। আরহামকে দেখে তারা কিছুটা অবাক হয়। শুভ্রার দাদা দাদিকেও আনা হয়েছিল শুভ্রার জ্ঞান ফেরার পর। সকলে আরহামের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ফাহিমকে হাসতে দেখে সকলে তার দিকে তাকায়। গম্ভীর কণ্ঠে বলে ওঠেন আজিদ খান। ফাহিমের হাস্যোজ্জ্বল মুখ মুহূর্তেই চুপসে যায়। তাহার বাবা যে তার উপর প্রচণ্ড রেখে আছে জানে সে। বনির কথা শুনে একদম নিচু কণ্ঠে উত্তর দিল ফাহিম। আদৌ কেউ শুনতে পেল কি তার কথা? ইতোমধ্যে আরহামের সাথে পুরো খান পরিবারের পরিচয় হয়ে গেছে। তাই সে আজাহিদ খানকে উদ্দেশ্য করে বলে ওঠে, শুভ্রর এখন কেমন অবস্থা আঙ্কেল? না, উত্তর দিলেন না আজাহিদ খান। তিনি প্রচণ্ড ক্ষেপে আছেন আরহাম আর ফাহিমের উপর। তাদের বেখায়ালির জন্য তার ভাইয়ের একমাত্র মেয়ের আজ এই অবস্থা। সব থেকে বড় কথা, এই মন্ত্রীকে বাঁচাতে গিয়ে তাদের বাড়ির মেয়ের সাথে এই ঘটনা ঘটে গেছে। খান বাড়ির অনেকেই রেগে আছে আরহামের উপর। ইশতিয়াক খান সবটা বুঝতে পেরে পরিস্থিতি সামাল দিতে বলে ওঠেন, দিদিভাই ঠিক আছে আরহাম, তুমি চিন্তা করো না। দীর্ঘশ্বাস ফেলে আরহাম। তার তো কিছু করার ছিল না। সে যদি জানতো শুভ্রা ওভাবে তাকে বাঁচাবে তাহলে কখনোই সে শুভ্রাকে সেখানে উপস্থিত থাকতে দিত না। আমি বনির সাথে দেখা করব বাবা। ছেলের এমন করুণ কণ্ঠ শুনে আজাহিদ খান তাকায় ছেলের দিকে। আমরা চলে যাচ্ছি, তোমার মা আর ফরহাদ থাকবে এখানে। তুমি দেখা করে বাসায় চলে এসো। বলেই তিনি হাঁটা ধরলেন সামনের দিকে। ফারজানা খান আর ফারহাদ বাদে খান বাড়ির বাকিরা চলে যায় বাড়ির উদ্দেশ্যে, কারণ হাসপাতালে এতজন থাকা যাবে না। ফাহিমের চোখে পানি ছলছল করছে। ফারজানা খান এগিয়ে এসে ছেলের দিকে, যাও আরহামকে নিয়ে ভিতরে যাও, শুভ্র অভিমান করেছে তোমার উপর। ফাহিম তাকায় আরহামের দিকে। আরহামকে ইশারায় বুঝায় সে যাবে না শুভ্রার কেবিনের ভিতরে। তাকে দেখে নির্লজ্জ মেয়েটা আবার কি না কি কাণ্ড করে বসে কাছের দরজার বাইরে থেকে দেখবে। ফাহিম ও আরহামের ইশারা অনুযায়ী একাই ভিতরে প্রবেশ করে। আরহাম বাইরে থেকে দেখে শুভ্রাকে। ভিতরের কিছু একটা দেখে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে ফেলে সে। কেমন অদ্ভুত লাগছে তার, কিন্তু বুঝতে পারছে না নিজের বর্তমান অনুভূতি। অতঃপর ফারজানা খান আর ফারহাদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাইরে তার জন্য গার্ড অপেক্ষা করছে।
ফাহিম হয়তো কখনোই তাকে একা ছাড়তো না। শিকদার বাড়িতে জানানো হয়েছে শুভ্রার জ্ঞান ফেরার কথা। তারা আসতে চাইলে বারণ করেছে খান পরিবার, বলেছে সকালে এসে দেখা করতে, রাতে আসার দরকার নেই। ফাহিম ভিতরে প্রবেশ করে যেন 440 ভোল্টের ঝটকা খায়। আল্লাহ, সে কি ভুল দেখছে! 2 হাত দিয়ে একবার ভালো করে চোখ পরিষ্কার করে নেয়। না, সামনে থাকা দৃশ্য তো পরিবর্তন হলো না, তার মানে সে ঠিক দেখছে। বনি, নির্লজ্জতার একটা সীমা আছে, তুই তো দেখছিস সেটাও অতিক্রম করে ফেলেছিস। শুভ্রা তাকায় ফাহিমের দিকে, কোনো কিছু না বলে দৃষ্টি ফিরিয়ে নেয় সে। মনোযোগ দেয় হাতে থাকা ছবিটির দিকে। তার মন্ত্রীমশাইয়ের ছবিতে সে চুমু খাচ্ছিল, তাতে লজ্জা পেতে হবে কেন? বনি, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আগে থেকে বুঝতে পারলে তোকে কখনোই ওখানে যেতে দিতাম না। আজ আমার জন্য তোর এই অবস্থা। বলতে বলতেই ফাহিমের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুভ্রা তাকায় তার ভাইয়ের দিকে। কে বলবে এটা ওর কাজিন হয়? তাকে দেখে মনে হচ্ছে তার নিজের বোনের সাথে এমন হয়েছে। শুভ্রা নিজেকে ভাগ্যবতী মনে করে। তার পরিবারের সকলে তাকে খুব ভালোবাসে। ধুর ভাইয়া, দিলে তো এত সুন্দর রোমান্টিক মুডের 12টা বাজিয়ে। আমি তো ভুলেই গিয়েছিলাম। তুমি কিভাবে বুঝবে কোনটা রোমান্টিক মুড? হ্যাঁ, তুমি তো আর কারোর প্রেমে পড়োই নাই। বলেই গাল ফুলিয়ে ফেলে শুভ্রা। ফাহিম ভ্রু কুঁচকে ফেলে। এই শুভ্রা নামক মেয়েকে কখনো ঠিক হওয়ার নয় সে জানে। কিভাবে তাকে এসব বলে দিল? আমি তোর বড় ভাই হই বনি, সম্মান দে, একটু তো লজ্জা কর। নিজের বড় ভাইকে এভাবে বলছিস? আর তুই এই হাসপাতালে তোর মন্ত্রী মশাইয়ের ছবি কিভাবে পেলি? নার্সের কাছেই পেয়েছি। নার্স বলে কিনা মন্ত্রী মশাইকে সে ভালোবাসে, তাই সাথে ছবি নিয়ে ঘুরে। কত বড় সাহস নার্সের! আমিও কিছুক্ষণ কথা শুনি ছবিটা নিয়েই নিয়েছি। বলো, ভালো করিনি? মন্ত্রী মশাই শুধু এই শুভ্রার। দরজার কাছ থেকে উচ্চস্বরে হাসির শব্দ শোনা যায়। ফারহাদ হাসতে হাসতে দরজা কোনো রকম ধরে দাঁড়িয়ে আছে। ফাহিম কিছুক্ষণ শুভ্রা আর ফারহাদের দিকে তাকিয়ে নিজে উচ্চস্বরে হেসে ওঠে। ভোরের আলো ফুটেছে বেশ কিছু সময় আগে। রেজাউল চৌধুরী ভোরে হাঁটার অভ্যাস আছে। প্রতিদিন সকালে তিনি কয়েকজন গার্ডকে নিয়ে বের হন হাঁটার জন্য। আজকেও তার ব্যতিক্রম হয়নি। খুশি মনে তিনি বের হলেন গার্ডদের নিয়ে। কিন্তু কে জানতো আজকে সকাল তার জন্য এমন হবে? জানলে হয়তো তিনি বের হতেন না বাইরে, অথবা আরও নিরাপত্তার ব্যবস্থা করতেন। তার চোখের সামনে পড়ে আছে সাজিদের ক্ষতবিক্ষত দেহ। আটকে ওঠেন তিনি। কি নির্মমভাবে মারা হয়েছে ছেলেটাকে! ভাবতেও তারা শরীরের শির দ্বারা বয়ে যাচ্ছে আতঙ্কের জোয়ার। লাশটার দিকে তাকানো যাচ্ছে না। বিভৎস অবস্থা। শরীরের প্রতিটি জায়গা কাটা, সামান্য জায়গাও ফাঁকা নেই। দেখে বোঝাই যাচ্ছে ব্লেড দিয়ে কাটা হয়েছে। রেজাউল চৌধুরীর শরীর থরথর করে কাঁপছে। সাথে থাকা গার্ডরা তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে। তারা বুঝতে পারছে না এনার মতো জঘন্য একজন মানুষ কেন সামান্য একটা লাশ দেখে এমন ভয় পাচ্ছে। তার কাছে তো এইসব দেখা নিত্যদিনের ব্যাপার। তিনি নিজেই তো এই কাজ করেন। রেজাউল চৌধুরী দাঁড়িয়ে থাকতে পারল না আর গার্ডদের সাহায্যে চলে আসে বাড়ির ভিতর। বলে আসেন লাশটা সরিয়ে ফেলতে। শিকদার বাড়িতে চলছে নীরবতা। কালকে সকালেও এই বাড়িতে ছিল খুশির আমেজ। খাবার টেবিলে সকলে নীরবতা পালন করছে। কারোর মুখে কোনো কথা নেই। তাদের বাড়ির ছেলে তো সুস্থ আছে, কিন্তু তাদের ছেলেকে বাঁচাতে গিয়ে যে মেয়েটি নিজের জীবনের পরোয়া করেনি, তার জন্য চিন্তায় সবাই। মেয়েটিকে দেখার কৌতূহল সকলের মধ্যে বিদ্যমান। আরহাম সিঁড়ি বিয়ে নামতে নামতে দেখে নেয় সকলের ভাবভঙ্গি। তার সব কাজিনদের মধ্যে বড় সে। নিজেকে আলাদা এক কঠোরতার পর্দায় আবৃত করে রেখেছে, যার কারণে কারোর সাথে খুব বেশি সখ্যতা নেই তার। কাজিনরা সকলে তাকে ভয় পায়। এমনকি তার মুখের উপরে কেউ কথা বলে না পরিবারের। তাকে নামতে দেখে নীরব ডাইনিং টেবিল যেন আরও নীরব হয়ে গেল। সকলে মাথা নিচু করে মনোযোগ দিল খাবার খাওয়ায়। আরহাম তার নির্দিষ্ট চেয়ারে বসল। সকলের দিকে একটিবার তাকিয়ে নিজেও খাওয়ায় মনোযোগ দিল। বাসায় কি কিছু হয়েছে মা?
হঠাৎ আরহামের কথা শুনে সকলে চমকে ওঠে। শান্ত পরিবেশে হঠাৎ এমন কণ্ঠস্বর যেন প্রতিধ্বনিত হচ্ছে। সকলে তাকায় আরহামের দিকে। কি নিষ্ঠুর এই পুরুষ! কত বড় বিপদ হতে যাচ্ছিল ভাবতেই সকলের অন্তরাত্মা কেঁপে উঠেছে। নেহাতে মেয়েটা ছিল, আর ইনি বলেছে কোনো কিছু হয়েছে। নীলিমা শিকদার শান্ত দৃষ্টি ফেলে আরহামের উপর। না, কিছুই তো হয়নি। কি হবে এ বাড়িতে? যেখানে স্বয়ং মন্ত্রীর বাস, সেখানে কি আর কিছু হতে পারে? মায়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে আরহাম। রাজনীতির বিরুদ্ধে প্রথম থেকেই তার মা। পছন্দ করেন না এসব নীলিমা শিকদার। কিন্তু আরহাম তো আরহাম, সে সেই রাজনীতি করেই ছাড়ল। ছেলে মন্ত্রী হয়ে তবুও তার কোনো হেলদোল নাই। বাকিদের নীলিমা শিকদারের কথা শুনে হাসি পেলেও চুপ করে আছে তারা। এখানে হাসলে তাদের যে এক একজনের মাথা ঘাড়ে থাকবে না ভালো করেই জানে। আর আরিফা তালুকদার আরহামকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আরহাম, মেয়েটাকে দেখতে যেতে চাচ্ছি। আরহাম একবার তাকায় তার ফুপির দিকে, তারপর বাকি সকলের দিকে। সকলের মুখেই সে দেখতে পাচ্ছে শুভ্রাকে দেখার কৌতূহল। টিভিতে নিশ্চয়ই দেখেছো? হতাশ হন আরিফা তালুকদার। তার ভাই ছেলে বরাবরই ঘাড়তারা। একটু সহজভাবে বললে কি হয়, সে দেখতে যেতে হবে না? মেয়েটা সুস্থ হোক, তারপর হয় একদিন এই বাড়িতে আনা যাবে, তখন দেখে সবাই। মেয়েটা ফাহিমের চাচাতো বোন। নীলিমা শিকদার আর আশার শিকদার বাদে সকলে অবাক হয়। এরা দুই ভাই বোন তাহলে একই রকম? এই যেমন ফাহিম আরহামের সকল বিপদে আগে থেকে, তেমন মেয়েটাও। মুগ্ধ হয় সকলে শুভ্রার উপর। আরহাম, খাওয়া শেষ হলে আমরা যাচ্ছি হাসপাতালে, মেয়েটাকে দেখে আসতে হবে। আচ্ছা। কথা বলতে বলতেই খাওয়া শেষ হয়েছে আরহামের। নিজের কাজে বের হয়ে সে। সকলে একে অপরের মুখ চাওয়াচাই করছে। খাবার টেবিলে কথা বলা আরহামের পছন্দ নয়, তাও আজকে কথা বলল। শুভ্রা পারছে না নাচতে, খুশি খুশি লাগছে ওর। সকলে ওর দিকেই তাকিয়ে আছে, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই শুভ্রার। সে তো নিজ কাজে ব্যস্ত। তার মন্ত্রীমশাই রাতে তাকে দেখতে এসেছিল। কিছু সময় আগে ফারহাদ জানিয়েছে তাকে। তখন থেকেই শুভ্রার মুখ থেকে যেন হাসি সরছেই না। শুভ্রা মামনি, তুমি হাসছো কেন এভাবে? তুমি না ব্যথা পেয়েছো? তোমার কষ্ট হচ্ছে না? ছোট্ট হৃদের কথায় ধ্যান ভাঙে শুভ্রার। সে বাচ্চাটাকে কিভাবে বুঝাবে তার মামুনি কেন হাসছে? 6 বছরের হৃদ শুভ্রা ন্যাওটা হয়েছে। বাবু, তোমার শুভ্রা মামুনির ব্যথা একদম সেরে গেছে। দেখো, একটুও ব্যথা করছে না। বাবা এই যে বললো তুমি অনেক ব্যথা পেয়েছো, তাই আমি তোমার কোলে উঠতে পারবো না। ব্যথা পেয়েছিলাম তো সোনা, কিন্তু দেখো এখন আমি একদম সুস্থ আছি। তাহলে আমাকে কোলে নাও। রূপন্তী এসে চট করে কোলে তুলে নেয় হৃদকে। সে ভালো করেই বুঝতে পারছে শুভ্রা কষ্ট হলো হৃদকে কোলে নিতে চাইবে। শুভ্রা একদম পাকনামি করবে না। ব্যথার চোটে নড়তে পারছে না সে, নাকি এখন হৃদকে কোলে নেবে? চুপচাপ শুয়ে থাকো। আর হৃদ, দেখছো তোমার শুভ্রা মামুনি অসুস্থ, তাহলে কেন কোলে উঠতে চাচ্ছ? ধমকে ওঠে রূপন্তী। হৃদ আর শুভ্রা কাছুমাচু হয়ে যায়। সকলে মুখ টিপে হাসছে। শুভ্রা কিছু বলতে যাবে তার আগে সেখানে উপস্থিত হয় নীলিমা শিকদার আর আশা শিকদার। শুভ্রা অবাক হয় তাদের দেখে। বাকি সকলে শান্তভাবেই আছে। তারা এসেছে মানে নিশ্চয়ই তার মন্ত্রীমশাইও এসেছে। ভাবতেই আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে তার মন। কিন্তু না, দিল তো তার মনটা ভেঙে। আসেনি তার মন্ত্রীমশাই। কেমন আছো মা? একদম সুস্থ শাশুড়ি মা, বলেই জিভে কামড় দিয়ে ধরে শুভ্রা। এটা কি বলো? খানবাড়ির সকালে একটু অবাক হয়ে তবে পাত্তা দেয় না। তারা জানে এমন কিছুই হওয়ার ছিল। নীলিমা শিকদার আর আশা শিকদার অবাক ননে তাকিয়েছে শুভ্রার দিকে। দুঃখিত আন্টি, আসলে মুখ ফুসকে বেরিয়ে গেছে, কিছু মনে করবেন না। বোকা বোকা হেসে বলে শুভ্রা। তারাও আর এ বিষয়ে কান না দিয়ে কিছুক্ষণ শুভ্রার সাথে কথা বলে চলে যায়। তাদের যাওয়ার দিকে তাকিয়ে আলতো হাসে শুভ্রা। ইস, কি লজ্জার বিষয়, নিজেকে বলে। শুভ্রা, এটা তুই কি করলি?
আল্লাহ, কি লজ্জা, কি লজ্জা! শুভ্রা, তুই আবার কোন দিন থেকে লজ্জা পাওয়া শুরু করলি? এসব আজগুবি জিনিস ভাবতে ভাবতে ফিক করে হেসে দেয় সে। কি সুন্দর প্রাণোচ্ছল সে হাসি চোখে মুখে ছড়িয়ে পড়ছে। তাকে হাসতে দেখে খান পরিবারের সকলের মুখে হাসি ফুটে ওঠে। কেটে গেছে 1 মাস। শুভ্রাকে বাড়িতে আনা হয়েছে আরও আগে। এখন সে সুস্থ প্রায়। এর মধ্যে একদিনও তার মন্ত্রী মশাইয়ের সাথে দেখা হয়নি। সে ভেবে রেখেছে আর মন্ত্রী মশাইয়ের সাথে কথা বলবে না। শুভ্রা অসুস্থ, তবু কেন তাকে আর দেখতে এলো না? কিন্তু তার বেহায়া মন শুনলে কি তার কথা? সে তো ফোন দিয়ে দিল আরহামের নাম্বারে। কল যাবার কিছু সেকেন্ডের মধ্যে রিসিভ হয় অপর পাশ থেকে। যেন অপর পাশের ব্যক্তি জানতো এখনই তাকে কেউ কল করবে। অবাক হয় শুভ্রা। আসসালামু আলাইকুম মন্ত্রী মশাই। আরহাম কিছু সময় তাকিয়ে থাকে ফোনের দিকে, অতঃপর নিজের কণ্ঠে কঠোরতা এনে জবাব দেয় সে। শুভ্রা বুঝতে পারলো মন্ত্রীমশাই কোনো কারণে রেগে আছে হয়তো, তাই যথাসম্ভব নিজের কণ্ঠে কোমলতা এনে বলে, কেমন আছেন মন্ত্রী মশাই? এই মেয়ে, তুমি এটা জানতে রাত 12টায় আমায় কল করেছো? আপনি কি কোনো কারণে রেগে আছেন মন্ত্রী মশাই? তোমাকে বলতে বাধ্য নই বলে ঠাস করে কল কেটে দেয় আরহাম। শুভ্রার চোখে পানি ছলছল করছে। সে এমন কি বলল যার জন্য তার সাথে এভাবে কথা বলল? উঠে দাঁড়ায় সে। বিছানার পাশে টেবিল থেকে বাবা মায়ের একটা ছবি নিয়ে চলে যায় বারান্দায়। আরহাম নিজের মাথা 2 হাতে চেপে ধরে বসে আছে খাটের এক পাশে। সামনে পড়ে আছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ল্যাপটপটার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ। এমন অবস্থা হয়েছে, কোনোভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না সে। সবসময় শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া আরহাম কিছুতেই আজ নিজের রাগকে নিয়ন্ত্রণে আনতে পারছে না। শুভ্রার সাথে কথা বলার সময় আরহাম ল্যাপটপে কিছু একটা বলছিল। তখনই ল্যাপটপে কিছু একটা নজরে আসতেই মুহূর্তে শান্ত আরহাম আগ্নেয়গিরির মতো জ্বলে ওঠে। চোখ জোড়া অসম্ভব পরিমাণে লাল হয়ে আছে তার। তাই যত দ্রুত পারল কল কেটে ফেলেছে সে, যেন তার রাগের প্রতিক্রিয়া শুভ্রার উপর না হয়। তবুও তার মনে হচ্ছে শুভ্রা কষ্ট পেয়েছে, আর একটু স্বাভাবিকভাবে কথা বলা উচিত ছিল। পরক্ষণেই আবার মনে হলো মেয়েটাকে নিয়ে এত ভাবার কি আছে? সে তো অন্য সকল সাধারণ মানুষদের মধ্যে একজন তার কাছে। সত্যি কি তাই? নিজ মনে প্রশ্ন জাগে তার। আবার নিজে নিজেই উত্তর দেয় সে, হ্যাঁ সত্যিই তাই। মেয়েটা তাকে ভালোবাসে, সে তো বাসে না। আর কিছু ভাবতে পারল না আরহাম। তার পাশে পড়ে থাকা ফোনটা সশব্দে বেজে উঠল। আরহামের ঠোঁটে ভেসে উঠল চমৎকার এক হাসি। দমে গেল সকল রাগ। কিন্তু ফোন হাতে নেওয়ার পর কাঙ্ক্ষিত মানুষটির কলের জায়গায় অন্য কারোর কল দেখে মূর্ছা গেল তার হাসি। মুখে ভেসে উঠল কিছুক্ষণ আগের দমে যাওয়া রাগ। একটি নতুন দিনের সূচনা। রংপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে আমন্ত্রণপত্র হাতে নিয়ে বসে আছে ফাহিম। চোখ তার আটকে আছে বিশ্ববিদ্যালয়টির নামের দিকে, যেখানে বড় বড় অক্ষরে লেখা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। কি দেখছিস ওইভাবে ফাহিম? আরহামের কথার জবাবে হাতে থাকা আমন্ত্রণ পত্রটি বাড়ি দেয় তার সামনে। আরহাম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় ফাহিমের দিকে। ফাহিম আরহামের দৃষ্টি বুঝতে পেরে বলে ওঠে, ভাই, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে নবীনবরণ অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে। যেহেতু আপনি এখানকার বর্তমান মন্ত্রী, তাছাড়া আমতা আমতা করে বলে ফাহিম। তাছাড়া কি? আর কিছু না ভাই। তার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে সে কিছু লুকাচ্ছে। আরহাম কিছুক্ষণ সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। ফাহিমকে সে বিশ্বাস করে। ফাহিম নিশ্চয়ই এমন কিছু করবে না যা দ্বারা সে আরহামের সামনে খারাপ প্রমাণিত হবে। তাই আরহাম আর কিছু জিজ্ঞেস করলো না, ফাহিমকে জানিয়ে দেয় সে যাবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে অদিতির সাথে বসে আছে শুভ্রা। মুখে যেন অমাবস্যা নেমেছে। শুভ্র মুখশ্রী কেমন যেন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। অদিতি জানে কেন তার প্রাণপ্রিয় বান্ধবী এভাবে বসে আছে, তাই সেও শুভ্রার সাথে চুপচাপ বসে আছে। আমি কি খুব খারাপ অদি? কণ্ঠে ঝরে পড়ছে কষ্ট। অদিতি অবাক হয়ে যায় শুভ্রার এমন প্রশ্নে। শুভ্রার মুখে এমন কথা সে মোটেও আশা করেনি। তুই কেন খারাপ হতে যাবি শোভা? তুই খারাপ, কে বলবো তোকে?
তাহলে যাকে ভালোবাসি সে কেন আমার সাথে কথা বলে না? আমার সামান্য কথায় কেন রেগে যায়? অদিতি এবার বুঝতে পারে শুভ্রার কথার মানে। শুভ্রা যে মন্ত্রী আরহাম শিকদারের বিষয়ে কতটা পাগল সে ছাড়া আর কেউ বলতে পারবে না। তোর মন্ত্রী মশাই কিছু বলেছে নাকি? রাতের সব ঘটনা খুলে বলে অদিতিকে। অদিতি একটা দীর্ঘশ্বাস ফেলে শুভ্রার কথা শুনে। শোভা, আরহাম শিকদার মন্ত্রী মানুষ, সব সময় নানান বিষয়ে চাপের ওপর থাকে। হতে পারে কোনো বিষয় নিয়ে রেগেছিল আর তুই কল করায় তোর উপর রাগ ছেড়ে দিয়েছে। আর উনি কিভাবে বুঝবেন তোর মন খারাপের কথা? তুই ওনাকে ভালোবাসিস, উনি তো ভালোবাসেন না। শুভ্রা মনোযোগ দিয়ে শুনে অদিতির কথা। সে ভাবে হয়তো অদিতি যা বলেছে সেটা সঠিক। পর মুহূর্তে অদিতির শেষ কথাটা তার কানে বাজতে শুরু করে। তুই ওনাকে ভালোবাসিস, উনি তো ভালোবাসেন না। বুকে চিনচিন ব্যথা অনুভব করে শুভ্রা। সত্যি তো তার মন্ত্রী মশাই তাকে ভালোবাসে না, কিন্তু মানতে কষ্ট হচ্ছে কেন এত? তাহার মন্ত্রী মশাই তো তাকে চিনেও না। সেদিন সেই দুর্ঘটনা না ঘটলে হয়তো জানতেও পারতো না ফাহিমের চাচাতো বোন সে। অদিতি শুভ্রার মনের অবস্থা বুঝতে পেরে বলে ওঠে, তোর জন্য একটা সারপ্রাইজ আছে শোভা। শুভ্রার ভিতরে কোনো আগ্রহ দেখতে পেল না অদিতি, কিন্তু সে জানে এখন যে কথাটা বলবে তাতে করে নিশ্চিত শুভ্রা আনন্দে লাফিয়ে উঠবে। অদিতি বলতে যাবে তার আগে শুভ্রার চোখ কেউ ঢেকে ফেলে হাত দিয়ে। শুভ্রা ছটপট করতে শুরু করে। অদিতি প্রথমে হকচকে গেলেও মেয়েটিকে দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। ইশারায় অদিতিকে চুপ করতে বলে মেয়েটি। কণ্ঠে যথাসম্ভব পরিবর্তন এনে কথা বলে সে। বলুন তো আমি কে মিস খান? মেয়েটির হাতের স্পর্শ চিনতে ভুল করেনি শুভ্রা। কণ্ঠস্বর শুনে একদম নিশ্চিত হয়ে যায় মেয়েটিকে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলে, রাইমা। শুভ্রা চোখ ছেড়ে দেয় রাইমা। মুখ ফুলিয়ে বসে পড়ে শুভ্রার পাশে। এই মেয়ে সব সময় তাকে চিনতে পারে। হেসে উঠে অদিতি আর শুভ্রা, কিন্তু শুভ্রা বুঝতে পারছে না রাইমা তার ভার্সিটিতে কি করছে। রাইমা শুভ্রার অবস্থা বুঝতে পেরে মুচকিয়ে হাসে। তুই আর অদিতি তো এই ভার্সিটিতে ভর্তি হয়েছিস। আমার তো গাজীপুরে থাকি, তাই বাবা মা ওখানেই আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছিল। ওখানে ভালো লাগছিল না, পরে তোকে যখন দেখতে গিয়েছিলাম হাসপাতালে তখন খুব ভয় পেয়েছিলাম তোর অবস্থা দেখে। বাবা মাকে অনেক বোঝাই আমি তোদের সাথে পড়তে চাই, যেহেতু নানু ভাইদের বাসা এখানে তাই তারা রাজি হয়ে যায়। এখন থেকে এখানেই থাকবো। লাফিয়ে ওঠে শুভ্রা। রাইমাকে জড়িয়ে ধরে ঘুরতে শুরু করে সে। তার মানে তুই আমাদের সাথে এই ভার্সিটিতেই ভর্তি হয়েছিস? রাইমা হ্যাঁ সূচক মাথা নাড়ায়। শুভ্রার খুশি আর দেখায় কে। কিছুক্ষণ পর শান্ত হয়ে অদিতিকে জিজ্ঞেস করে, তুই না কিসের সারপ্রাইজের কথা বলছিলি? রাইমার কথাই বললাম তোকে। তার মানে তুই সব জানতিস? শুভ্রা বুঝতে পারে অদিতি সব জানতো, তাই মুখ ফুলিয়ে বসে পড়ে ও। রাইমা আর অদিতি একে অপরের দিকে চাওয়াচাই করে রাগ ভাঙাতে শুরু করে। তাদের প্রাণপ্রিয় বান্ধবী। দিনটা তাদের এভাবেই খুনসুটির মধ্যে কেটে যায়। এর মধ্যে তাদের জানানো হয়েছে 2 দিন পর তাদের নবীনবরণ করা হবে।